বিসমিল্লাহিররহমানিররহিম। আপনারা জানেন যে র্যাব তার ম্যান্ডেটের আলোকে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। তো আপনারা জানেন যে মাদক হচ্ছে সকল অপরাধের মা। যারা মাদক চোরা কারবারি করে, তারা অস্ত্র ব্যবসার সাথে জড়িত, তারা সমাজে আরো বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত থাকে। এই জন্যই মূলত মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং এই জিরো টলারেন্স নীতির আলোকে আমরা চলজয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে যে একটি সামাজিক যুদ্ধ, এই সামাজিক যুদ্ধের মাধ্যমে আমরা এই সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করছি। আমরা আমাদের ম্যান্ডেটের আলোকে যখনই মাদক সম্পর্কে কোনো তথ্য পাচ্ছি, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে রাজধানী মোহাম্মদপুর, হাজারীবাগ, লালবাগ এই র্যাব 2 এর আওতাধীন এলাকায় র্যাব 2 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে। আমরা এখানে কিশোর গ্যাং, কিশোর অপরাধ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অনেককেই গ্রেফতার করে ইতিমধ্যে আমরা আইনের হাতে সোপর্দ করেছি। সাম্প্রতিক সময়ে র্যাব 2 এর গোয়েন্দা দল জানতে পারে যে এই এলাকায় হাজারীবাগ এবং ধানমন্ডির যে এলাকা বা এই মিরপুর সহ এই এলাকায় এক শ্রেণীর মাদক চোরা কারবারি তারা সরাসরি কক্সবাজার বা টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে আসছে এবং তারা এই ইয়াবার চালান রাজধানীর বিভিন্ন জায়গায় তাদের ডিলারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এই সম্পর্কে গোয়েন্দা নজরদারি চলমান কালে র্যাব 2 এর একটি আভিযানিক দল গতকালকে রাজধানীর হাজারীবাগ এলাকার মধুবাজারের একটি ফ্ল্যাট হতে এই মাদক চোরা কারবারির এই ঢাকা এলাকার অন্যতম হোতা আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির এবং তার সহযোগী জুবায়ের হোসেনকে 2টি বিদেশি পিস্তল, 12 রাউন্ড গুলি, 18,770 পিস ইয়াবা, 6 গ্রাম আইস এবং মাদক বিক্রির 6,60,000 টাকা এবং 12টি মোবাইল ফোন সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম করে। গ্রেফতারকৃত পিচ্চি মনিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গ্রেফতারকৃত পিচ্চি মনির তার পরিবার সহ 1995 সালে শরীয়তপুর থেকে তারা ঢাকায় চলে আসে। পরবর্তীতে তার বাবা ঢাকার লালবাগ, হাজারীবাগ এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তারা ফল বিক্রি করত এবং গ্রেফতারকৃত মনির সহ তারা 4 ভাই বোন এবং 2 বোন ছিল। তারা তার বাবাকে বিভিন্নভাবে সহযোগিতা করত এবং পরবর্তীতে গ্রেফতারকৃত মনিরের অন্যান্য ভাইরা সহ সে নিজে স্টিল ফ্যাক্টরিতে কিছুদিন কাজ করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত মনির এবং মনিরের বড় ভাই মঞ্জুর তারা মূলত বিভিন্ন ব্যবসা, কেজি বা কাপড় বিক্রির ব্যবসা, ব্যান্ডে করে বিভিন্ন কাপড়ের ব্যবসা, এই ধরনের বিভিন্ন ব্যবসা তারা করে আসছিল এবং 2012 সাল থেকেই মূলত গ্রেফতারকৃত পিচ্চি মনির সে এই মাদক ব্যবসার সাথে সে জড়িয়ে যায়। প্রাথমিকভাবে সে বিভিন্ন যারা ডিলার ছিল তাদের কাছ থেকে সে ইয়াবা নিয়ে আসতো, নিয়ে এসে সে বিভিন্ন মানুষের কাছে সে খুচরা বিক্রি করত এবং সে মূলত কাপড় ব্যবসার আড়ালে সে বিভিন্ন জায়গায় কাপড় বিক্রি করতো ব্যান্ড করে, কাপড় ব্যবসার আড়ালে এবং বিভিন্ন জায়গায় ফুলের ভিতরে করে বিভিন্ন মাজার বা বিভিন্ন জায়গায় সে ফুলের ভিতরে করে এই ধরনের ইয়াবা লুকিয়ে লুকিয়ে সেই ইয়াবা বিক্রি করতো। যারা মাদক সেবী তাদের কাছে সেই ইয়াবা পৌঁছে দিত। পরবর্তীতে সে নিজে আস্তে আস্তে তার একটি সিন্ডিকেট গড়ে তোলে এবং 2016 সালে সে কক্সবাজার বা টেকনাফ কেন্দ্রিক একটি সিন্ডিকেটের সাথে তার পরিচয় হয়
এবং যেই সিন্ডিকেটের মাধ্যমে সে কক্সবাজার বা টেকনাফ থেকে সরাসরি সে ইয়াবা পাচার করা বা ইয়াবা আনা শুরু করলো এবং 2016 সাল থেকেই নিয়মিত সমুদ্র পথে বা নদী পথে এবং পরবর্তীতে সড়ক পথে সে বিভিন্নভাবে সে তার কাছে ইয়াবা এনেছে এবং পরবর্তীতে এই ইয়াবাগুলো সে বিভিন্ন তার যেই গ্রুপের যারা দালাল রয়েছে বা তার যেই গ্রুপের সদস্য তাদের মাধ্যমে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে ঢাকা শহরের 8টি এলাকায় তার 8 জন প্রতিনিধির মাধ্যমে বা ডিলারের মাধ্যমে সে মাদক বিক্রি করতে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানে। মূলত মিরপুর, ইসলামবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এবং আজিমপুর এই এলাকাগুলোতে তার ডিলার ছিল এবং তাদের মাধ্যমে সেই এই এলাকাগুলোতে সে মাদক সে ডিলারের মাধ্যমে বিক্রি করতো এবং মাদক কেনাবেচা করতো। 2017 সালে তার যে বড় ভাই বিভিন্ন চাঁদাবাজি বা বিভিন্ন অন্তঃকন্দলের কারণে তার বড় ভাইকে গুলি করে হত্যা করা হয় এই হাজারীবাগ এলাকায় এবং পরবর্তীতে সে নিজেও বিভিন্ন সময় এই যে আধিপত্য বিস্তার বা বিভিন্ন কাজের জন্য সে নিজেও অস্ত্রসহ দুবার গ্রেপ্তার হয়েছে। একবার সে 7 মাস কারাভোগ করে, আরেকবার সে 1 বছর কারাভোগ করে এবং মূলত সে সবসময় তার ভাষ্য অনুযায়ী আধিপত্য বিস্তার বা নিজের অবস্থান জানান দেয়া এবং সে মনে করে যে তার ব্যবসার চালনা করার জন্য তার অস্ত্রের প্রয়োজন, এই জন্য সে সবসময় মূলত এই অস্ত্র সে ক্যারি করত এবং সে সাম্প্রতিক সময়ে আমরা যে মাদকটি উদ্ধার করেছি এই মাদকটি তার কাছে সাম্প্রতিক সময়ে টেকনাফ বা আপনার বলবো কক্সবাজার থেকে মানে তারই যে সহযোগী একজন দিয়ে যায় এবং তারা মূলত এই মাদকগুলো সেখান থেকেই তার হাতে দিয়ে যায়। এখানে ঢাকায় তার 2টি বাসা আছে, একটি ফ্ল্যাট সে 22,000 টাকা দিয়ে ভাড়া থাকে, আরেকটি ফ্ল্যাটের ভাড়া 12,000। এই 2টি ফ্ল্যাটে সে মূলত 2 জন স্ত্রী নিয়ে বসবাস করে। মূলত এই 2টি ফ্ল্যাটের থেকেই তার যেই নিজস্ব দ্বারা যাদের মাধ্যমে সে মাদক বিক্রি করে তারা আসে এই 8টি জায়গা থেকে এবং তার ভাষ্য অনুযায়ী এই 8 জন একজন আরেকজনকে চিনে না এবং এই 8 জনের সাথে যোগাযোগ করার জন্য সে আলাদা আলাদা 8টি মোবাইল এবং 8টি সিম ব্যবহার করে থাকে। সো দ্যাট মানে এই 8 জনের সাথে তার রিলেশনটা একদমই আলাদা। সে মূলত তার বক্তব্য অনুযায়ী সে ঢাকাতে মানে হাব যেটা বলে সেন্টার অফ দ্য পয়েন্ট হিসেবে সে কাজ করত, যেটা হচ্ছে কক্সবাজার থেকে বিভিন্ন উপায়ে সাম্প্রতিক সময়ে যারা কক্সবাজার থেকে তার কাছে ইয়াবা নিয়ে এসেছে তারা কার্বন পেপারে পেঁচিয়ে এই ইয়াবাগুলো কার্বন পেপারে পেঁচিয়ে তার উপর কস্টেট পেঁচিয়ে তারা নিয়ে এসেছিল। তারা মূলত বিমানে করে এসেছিল এবং এই যাত্রীরা বিমানে করে সেই বিমানে চলে যায় এবং এই যখন ইয়াবাগুলো সে পায় তখন সে মূলত তার এই ফ্ল্যাটের মধ্যে বসে আপনারা দেখেছেন যে তার বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে যার মাধ্যমে সে এগুলোকে আলাদাভাবে প্যাকিং করে 200 ইয়াবা একটা প্যাকিং এর মধ্যে করে দেয়। সে এক একটা প্যাকিং করার পরে মূলত তার যেই লোকজন এই 8টি এলাকায় যারা তার মাদক ছড়িয়ে দেয় বা দালাল বলবো বা মাদক বিক্রেতা তাদের একজনকে দেখে মূলত সে এই সকল মাদক সে বিক্রি করে এবং বিক্রয়লব্ধ অর্থ সে বিভিন্নভাবে যারা কক্সবাজার বা টেকনাফ থেকে তার কাছে মাদক পৌঁছে দেয়, কখনো বিকাশের মাধ্যমে, কখনো যদি তারা সরাসরি আসে তাহলে তাদেরকে সরাসরি সে বিভিন্নভাবে এই টাকা দিয়ে থাকে। সে বিভিন্ন ছদ্মবেশে সে বিভিন্নভাবে আগে সে মাদক কেনাবেচা করতো বা মাদক সাপ্লাই করতো, যেটা আমি আগেও বলেছি। সে কাপড় বিক্রির মাধ্যমে কাপড় বিক্রেতা হিসেবে সে বিভিন্ন মাজারে ফুল পৌঁছে দেওয়ার নামে সে বিভিন্ন জায়গায় সে মাদক পৌঁছে দিত এবং সাম্প্রতিক সময়ে মূলত সে একটি মাজার করছে, সেটা হচ্ছে শরীয়তপুরে চাতক শাহ মাজার নামে সে একটি মাজার করছে শরীয়তপুরে এবং চাতক শাহ হচ্ছে তার পিতা যে 2012 সালে মৃত্যুবরণ করে। মূলত তার বাবার নামে প্রায় কোটি টাকা খরচ করে এটা আন্ডার কনস্ট্রাকশন সে শরীয়তপুরে একটি মাজার করছে, যেটা
তার প্রাথমিকভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মাজারটি ভবিষ্যতে তার নিজের দেখাশোনা করার একটি পরিকল্পনা রয়েছে এবং যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের যেটি মনে হয়েছে যে এটি তার একটি মাদক ব্যবসার একটি কৌশল হিসেবে হতে পারে, যেটা পরবর্তীতে সে মাদক ব্যবসার পাশাপাশি এই ধরনের একটি মাজার সে মেনটেন করার একটি পরিকল্পনা নিয়েছে। তার কাছ থেকে আমরা আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। কক্সবাজার বা টেকনাফ কেন্দ্রিক যারা তার কাছে মাদক পৌঁছে দিত এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যারা তার ডিলার হিসেবে মাদক পৌঁছে দিত, এরকম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যেটা আমাদের র্যাব 2 এর তারা কাজ করছে, তাদের গোয়েন্দা দল কাজ করছে। আমরা ভবিষ্যতে থেকে আরো ভালো কিছু অভিযান পাবো বলে আমরা আশা করছি। এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে 3টি অস্ত্র মামলা ছিল এবং সে মূলত সেই আমাদের কাছে বলেছে যে তার সে এলাকার কিছু ছেলে পেলে সহ তার বড় ভাই সহ তারা একটি সংগঠনের রাজনীতির সাথে ছিল, যেটা সে পরবর্তীতে সে নিজের দায়িত্ব নিয়ে সে মেনটেন করত। এবং এই যে বিভিন্ন খরচ সংগঠন পরিচালনা খরচ এটাও সে এই মাদক ব্যবসার মাধ্যমে এসেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিই। আচ্ছা মোহিন ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তার যে ডিলার একজন আরেকজনকে চেনে না, এটা তো এই কায়দাটা একরকম জঙ্গিরা ব্যবহার করতে হয়, কাট অফ সিস্টেম বা স্লিপার যে একজন আরেকজনকে চেনে না, একটা নতুন ডাইমেনশন ভারত ব্যবসায়। আচ্ছা, এখানে যেহেতু সে একদম বিভিন্ন সময়ে সে তার বাসাও চেঞ্জ করতো, 1 বছর 1.5 বছর পর পর সে তার বাসাও পরিবর্তন করতো, যাতে হাইড এন্ড সিক করা যায়, তাকে একটু অবস্থান লুকিয়ে রাখা যায়। কারণ সে মূলত তার ধারণা ছিল যেটা যে মূলত তার তথ্য অনুযায়ী 8টি এলাকায় সে মাদক সাপ্লাই করতো এবং মাদক বিক্রি করতো। এই 8 জন আরেকজনকে চিনে, বিকজ প্রথমত হচ্ছে 8 জন 8 এলাকার ছেলে এবং সে ইচ্ছে করেই এই অবস্থাটা সে নিয়েছিল যেন একজন আরেকজনকে না চিনে। কারণ এখানে অনেক বিষয় থাকে, যেটা হলো যে সেটাও বলেছে সব এলাকার মাদকের দাম একরকম না, ইয়াবার প্রাইসেরও একটি বিষয় আছে যে সব এলাকার প্রাইস একরকম না। সে যেহেতু একটি হাব হিসেবে কাজ করছে, সেন্টার অফ দ্য পয়েন্ট, সে নিজে কক্সবাজার থেকে এই মাদকগুলো কিনে তার কাছে রাখছে এবং বিভিন্ন এলাকার তার যে ডিলাররা তারা কিন্তু তার কাছ থেকে কিনে নিয়ে তারা খুচরা বিক্রি করছে। তো এটা তার একটি ব্যবসায়িক কৌশল, শুধু যে প্রথমত তার নিজের অবস্থান গোপন করা এটা একটা কৌশল, দ্বিতীয়ত তার একটা ব্যবসায়িক কৌশল হিসেবেও সে এটা মেনটেন করেছে যে একজন আরেকজনের সাথে যাতে পরিচিত না হয় এবং মূলত সে এলাকা ভিত্তিক যার কাছে মাদকের বা ইয়াবার যেই দাম পাওয়া যায় সেই হিসেবে সে মূলত এই ব্যবসাটি পরিচালনা করে। মাদকের রুট হিসেবে আমরা সড়ক কিংবা অন্যান্য যেসব নাম শুনে আসি, কিন্তু বিমানে প্রথমে শুনলাম যে এইভাবে আমাদের কিভাবে সম্ভব। আচ্ছা, প্রথম বিষয়টি বলি যে গ্রেপ্তারকৃত পিচ্চি মনির সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে সাম্প্রতিক সময় যে চালানগুলো এসেছে এবং যারা চালান নিয়ে এসেছে এরকম 2 জন ব্যক্তির নাম আমরা পেয়েছি যারা কক্সবাজার থেকে এসেছে, তারা বিমানে করে এসেছে। বাট এখন এই ইয়াবাগুলো বিমানে করে এসেছে কিনা এটা সে আমাদেরকে সরাসরি আমাদেরকে তথ্যটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেয়নি, যেহেতু আমরা গতকালকে অভিযান পরিচালনা করেছি। হয়তো বিজ্ঞ আয় ও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আরো বিস্তারিত জানা যাবে। বাট আমাদের যে সিমটম সে আমাদেরকে বলেছে যে নর্মালি আমরা বিভিন্ন ইয়াবার অভিযানে দেখেছি যে এই ইয়াবার প্যাকেটগুলো আপনার কষ্টের দিয়ে মোড়ানো থাকে বা বিভিন্নভাবে মোড়ানো থাকে, বাট তার কাছে যে ইয়াবাগুলো এসেছে বা যারা কক্সবাজার থেকে নিয়ে এসেছে তারা বিভিন্ন কার্বন পেপারের মাধ্যমে ফয়েল করে প্রথমে পেঁচানো থাকে, তার উপরে মূলত কষ্টের পেঁচানো থাকে। তো এই সিমটমের ভিত্তিতে এবং তারা সরাসরি ফ্লাইটে এসে সরাসরি তার কাছে মাদক পৌঁছে দিয়েছে, এই সিমটমের ভিত্তিতেই মূলত সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে সাম্প্রতিকভাবে যে এটা একটা 20,000 পিসের একটি চালান এসেছিল, তার ধারণা যে এই চালানটি, এবং আমরা যারা এসেছিল তাদের এয়ার টিকিট আমরা পেয়েছি, তারা যে বিমানে এসেছে, বাট এই ইয়াবা ওদের সাথে বিমানে এসেছে না ইয়াবা সড়ক পথে এসেছে এটা আরো তদন্তের প্রয়োজন রয়েছে। বাট তার জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে যেভাবে সিমটম দিয়েছে সেটা বিমানে আসার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত হ্যাঁ 8টি পয়েন্টে সে কিভাবে সেগুলো পৌঁছে দেয়, আর আপনি একটা কাট আউট সিস্টেম বলছেন
তারপরে সে কিভাবে করবে? আচ্ছা, সে কিন্তু পৌঁছে দিত না। এই 8টি পয়েন্টের যে তার যেই তার যেই যারা দালাল বলেন বা সাপ্লাই বলেন তারা তার কাছে আসতো এবং কোনো একটা সুবিধাজনক স্থানে অথবা কাউকে তার বাসায়, তাই সে যাকে কনফিডেন্স মনে করেছে তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, অথবা যাকে সে কনফিডেন্ট মনে করেনি তাকে পার্শ্ববর্তী কোনো একটি স্থানে, এটা কিছু কিছু ক্ষেত্রে সে বলেছে হয়তো কোনো মাজার বা যে জায়গাগুলোতে আমরা সন্দেহ না করি এই জায়গাগুলোতেও সে বিভিন্ন সময় এই ইয়াবাগুলো সে হ্যান্ডওভার করেছে। সে 8টি স্থানের কথা এখন পর্যন্ত আমাদেরকে বলেছে, সে আরো 2-1টি স্থান বেশিও হতে পারে। আর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই 8টি স্থানে তার নিজস্ব লোক বা সাপ্লায়ার বা তার যারা মানে বিক্রি করে মাদক তাদের তথ্য সে আমাদেরকে দিয়েছে। কয়েকদিন আগে আপনারা শিশু সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান কবিরকে গ্রেফতার করেছেন। এই কবিরের সাথে এই মনিরের আগে বা পরে কোনো লিঙ্ক ছিল কিনা এক। দ্বিতীয় হচ্ছে যে এই মনিরের রাজনৈতিক পরিচয়টা একটু স্পেসিফিক করবেন। আর দ্বিতীয় হলো যে তার সঙ্গে এই যে তার যে মাদক সিন্ডিকেট, এই সিন্ডিকেটে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের জড়িত আছে কিনা। আর যেহেতু সে সবসময় সশস্ত্র অবস্থায় চলাফেরা করত এবং সশস্ত্র অবস্থায় থাকত, এই কারণে গ্রেপ্তারের সময় আপনাদেরকে কোনো ঝামেলায় পড়তে হয়েছিল কিনা? ধন্যবাদ আপনাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা কবির বাহিনীর সাথে তার কোনো সরাসরি সংশ্লিষ্টতা আমরা পাইনি। আর যেটা আপনারা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো ধরনের সম্পর্ক, এই সম্পর্কিত সে আমাদেরকে কোনো তথ্য দেয়নি। রাদা সে কিন্তু ইতিপূর্বে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক 2বার সে গ্রেপ্তার হয়েছে। একবার সে 7 মাস কারাভোগ করেছে এবং সাম্প্রতিক সময় সে 1 বছর কারাভোগ করে সে পুনরায় জামিনে বেরিয়ে এসেছে। তো এই ক্ষেত্রেও আমরা তার কোনো সংশ্লিষ্টতা পাইনি। তার যেই অস্ত্রের যেই ব্যাপারটি সে আমরা তার কাছে পেয়েছি, সে ইতিপূর্বে বিভিন্ন সময় সে 2বারই অস্ত্র সহ সে ধরা পড়েছিল এবং সে যেই 2বার যখন জেলে ছিল তখন জেলে থাকাকালীন সময়ও তার সাথে একজন অস্ত্র চোরাকারবারির পরিচয় হয়েছিল। তার কাছ থেকে সে এই 2টি অস্ত্র সে নিয়েছে মূলত তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। এবং তার বক্তব্য অনুযায়ী সে যেহেতু এই ইয়াবা বিক্রির একজন হাব হিসেবে সে কাজ করে, যারা তার কাছ থেকে ইয়াবা কিনে নিয়ে যাচ্ছে এবং বিক্রি করে সে প্রাথমিকভাবে যাদেরকে ইয়াবা দিচ্ছে কাউকে 20% টাকা বা 50% টাকার বিনিময়ে সেই ইয়াবাগুলো দিচ্ছে, পরবর্তীতে তারা ইয়াবা বিক্রি করে তাকে বাকি টাকা দিচ্ছে। সো এই যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে ইয়াবা বিক্রি করছে তাদের কাছেও তার একটি অবস্থান জানান দেয় এবং তার যে আধিপত্য তার অবস্থান জানান দেওয়ার জন্য সে মূলত এই অস্ত্রগুলো ব্যবহার করত। এবং অস্ত্রগুলো নিয়ে সে খুব একটা প্রকাশ্যে ঘোরাফেরা করেছে বলে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলে নাই। আর রাজনৈতিক পরিচয়ের কথা আপনি বলেছেন, তার বড় ভাইয়ের সে একটি রাজনৈতিক পরিচয় দিয়েছে, বাট সে নিজে কোনো রাজনীতির সংশ্লিষ্টতা ছিল না। তার বড় ভাইয়ের ক্ষেত্রে সে বলেছে সে একটি দলের রাজনীতির সাথে জড়িত ছিল এবং লালবাগে তার রাজনীতি করতেছে। কোন দল? মহিন ভাই সেটি কোন দল? বড় ভাই কোন দল করতে? বড় ভাইয়ের ক্ষেত্রে এটা আমাদের দেখতে হবে, সে জাসদের কথা বলেছে। তার প্রাথমিক যেটা আমি বলছিলাম যে মূলত শরীয়তপুরে সে মাজারটি করছিল এবং তাদের আদি নিবাস শরীয়তপুর, এবং শরীয়তপুরের লোকজন অ্যাকচুয়ালি তার ঢাকা শহরের যে তার এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই অবগত না। তার একটি পরিকল্পনা ছিল যে শরীয়তপুরে এই মাজার কেন্দ্রিক একটি অবস্থান নিয়ে সে মাজার পরিচালনার মাধ্যমে একটা সুখ্যাতি পাওয়া এবং এই আমরা একটা সে সরাসরি আমাদেরকে বলেনি, বা এরকম একটা পরিকল্পনা তার মধ্যে আমরা হয়তো দেখেছি যে মাজারকে কেন্দ্র করে বা মাজারকে সে ব্যাক অফ দি অবস্থানে রেখে তার মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার একটি পরিকল্পনা তার মধ্যে থাকে। মোহন ভাই একটু শেষ বলবেন যে ইয়াবার বিষয়টি আমরা পরিষ্কার হয়েছে, তার কাছে 6 গ্রাম আইসও পাওয়া গেছে। তো সেই আইসটা কি সে নতুন করে আইসের ব্যবসা শুরু করছিল কিনা? আমরা ইদানিং দেখছি, একটু সেকেন্ড কোশ্চেনটা একটু নিয়ে নেবেন। আমরা ইদানিং দেখছি যে যে কোনো আপনারা সংস্থারা যখন মাদক কারবারিদের ধরছেন তাদের কাছে কোনো না কোনো পরিমাণ আইস পাওয়া যাচ্ছে। তো এই আইসটা আসলে কোন রূপে ঢুকছে? আপনি আইসের বিষয়ে একটু সার্বিক মূল্যায়ন। আচ্ছা, আপনারা আইসের ক্ষেত্রে দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যারা মাদক সেবী
তারা তাদের বিভিন্ন চাহিদা বা তাদের স্বাদ পরিবর্তন করছে এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময় আইসের অনেক ডিমান্ড বিভিন্ন জায়গায় এবং আমরা অনেক আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু আইস কিন্তু আমরা উদ্ধার করেছি এবং আপনারা যদি দেখে থাকেন যে গত বছর সারা বাংলাদেশে যে পরিমাণ আইস উদ্ধার হয়েছে বা জব্দ হয়েছে তার অধিকাংশই র্যাব করেছে এবং আপনি যথার্থই বলেছেন এই লাস্ট যে চালানটি তার কাছে এসেছে সেখানে এটার পাশাপাশি অল্প কিছু পরিমাণে আইস আপনারা এখানে আমরা 6 গ্রাম উদ্ধার করেছি যেখানে হয়তো 50 গ্রাম পরিমাণ হয়তো আইস ছিল বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি লাস্ট চালানে এই পরিমাণ আইস এসেছিল এবং যেহেতু আইস ব্যবসাটা মানে অত্যন্ত লাভজনক আমি আপনাদেরকে বলেছি যে 1 গ্রাম আইস যেটা পার্শ্ববর্তী দেশে আপনার 2 থেকে 2,500 টাকায় বিক্রি হয় সেটা ঢাকা শহরে এসে ইভেন 15 থেকে 25,000 টাকা পর্যন্ত হয়ে যায় সো এই জন্য আপনি যথার্থই বলেছেন যে লাস্ট যে চালানটি তার কাছে এসেছে এখানে সে কিছু আইসের চালান সে নিয়ে এসেছে মোহন ভাই একটু একটা ভিন্ন প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি র্যাব কিন্তু অনেক চাঞ্চল্যকর মামলা খুব দ্রুত তদন্ত শেষ করে কিন্তু খুব হতাশাজনক বা খুব অবাক করার বিষয় হলো যে গত 10 বছরও কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা দিতে পারেনি এটির কারণ কি আর এর কবে নাগাদ এই প্রতিবেদন শেষ করতে পারবেন আপনারা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে র্যাব যখন কোনো মামলার তদন্ত করে তখন সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে তদন্ত করার চেষ্টা করে এবং আমাদের একটাই উদ্দেশ্য থাকে যেন কখনো কোনো নিরপরাধ ব্যক্তি যেন আমাদের তদন্তের মাধ্যমে সাজা না পায় আচ্ছা আপনারা যেটি বলেছেন সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের যে মামলার তদন্ত যেটা ঘটনার 2 মাস পরে র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং র্যাব এই মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সাথে করেছে এই মামলার সাথে যারা প্রাথমিকভাবে কাজ করেছেন সিআইডি তারপরে ডিবি সহ অন্যান্য তদন্তকারী সংস্থা ইভেন আপনাদের আমরা বলবো যে আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা তাদের যাদের কাছে যা তথ্য উপাত্ত যা ছিল সবকিছু আমরা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি আমরা এই সাগররুনি হত্যাকাণ্ডের 160 জন সাক্ষীর সাক্ষ্য আমরা গ্রহণ করেছি তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য আমরা নিয়েছি আপনারা জানেন যে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে বিভিন্ন আসামিদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিভিন্ন সময় আমরা রিমান্ডে এনে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমরা এই সাগররুনি হত্যাকাণ্ডের যে মামলা তদন্ত এটাকে আমরা এবং আমি বলবো সরকার এতটাই গুরুত্ব দিয়েছে এই মামলার তদন্তে যে বিভিন্ন আলামত পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা দেশের গণ্ডি বের হয়ে আমরা কিন্তু ইউএসএ তেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা পাঠিয়েছি সেখান থেকেও আমরা বিভিন্ন তথ্য পেয়েছি সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা এখনো এই তদন্ত চলমান রেখেছি এবং আমরা আশা করি যে আমরা এটার তদন্ত খুব দ্রুত সময়ের ভিতরে আমরা দিতে পারবো বাট আমাদের একটাই কথা আমি যেটা আপনাদেরকে বলেছি যে আমরা চাবো যে আমাদের তদন্তের মাধ্যমে যেন কোনো নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়। প্রশ্ন হলো দ্রুত সময় বলতে আমরা 10 বছর কিন্তু আমরা বিভিন্ন আপনাদের কাছে শুনছি দেখেন কবে শেষ হবে সব তদন্তের জন্য কিন্তু অল্প সময় হয় না আমি যেটা বলেছি যে আমরা দেশের গণ্ডি পেরিয়ে আমরা বিদেশেও বেশ কিছু ডিএনএ সহ বিভিন্ন তথ্য বিভিন্ন আলামত আমরা পাঠিয়েছি তাদের রিপোর্ট আসতে কিন্তু অনেক সময় লেগেছে এবং সেটা কিন্তু আমরা সাম্প্রতিক সময় পেয়েছি সেগুলো পর্যালোচনা আমরা করছি তা আমরা এটার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং আমাদের যারা যে বিজ্ঞ আয়োগ আছে সে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে সবগুলো সাইট খতিয়ে দেখছে যে কোনোভাবে এইটার তদন্ত অ্যাকচুয়াল তদন্তের তথ্যটা বের করা যায় কিনা মূলত এইভাবেই আমাদের তদন্ত চলমান আছে এবং এখানে কিন্তু একটি বিষয় আপনারা জেনে থাকবেন যে আমরা টাইম টু টাইম যে তদন্তের যে অগ্রগতি হয়েছে সেটা কিন্তু আমরা অগ্রগতি কতটুকু হয়েছে বা কি পর্যায়ে আছে সেটা কিন্তু আমরা বিজ্ঞ আদালতে জমা দিয়েছি তার প্রেক্ষিতে কিন্তু বিজ্ঞ আদালত আমাদেরকে সময় দিচ্ছে সো আমাদের এটা তদন্ত চলমান রয়েছে আমরা আশা করি আপনাদের সহযোগিতা এবং সবকিছু মিলে আমরা সাম্প্রতিক সময় হয়তো এটা সম্পর্কে আপনাদেরকে জানতে পারবো যেহেতু 10 বছর হয়ে গেছে এখনো এর কোনো সুনির্দিষ্ট শেষ হয়নি এটা কি বলা যায় যে এলিট ফোর্স র্যাবে এই ধরনের চাঞ্চল্যকর হত্যা মামলা তদন্তের সক্ষমতা নেই? না এটা আপনি কিভাবে বললেন এটা তো একটা ইঞ্জিনিয়ারের বক্তব্য আপনি দিয়েছেন বিকজ আমি বলবো যে রাদার এর থেকে অনেক এটার পাশাপাশি অনেক চাঞ্চল্যকর
হত্যাকাণ্ড বা বিভিন্ন তদন্ত কিন্তু র্যাবকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে বিভিন্ন মাদকের তদন্ত থেকে শুরু করে বিভিন্ন হত্যাকাণ্ডের তদন্ত কিন্তু র্যাবকে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে র্যাব যেই তদন্তগুলো করে, র্যাব কিন্তু যখন আদালত র্যাবকে কোনো তদন্তের দায়িত্ব দেন তখনই কিন্তু একমাত্র র্যাব তদন্ত করে। আদারওয়াইজ যে আমরা যে একটা অভিযান পরিচালনা করেছি, এই অভিযানটিও কিন্তু আমরা নিয়মতান্ত্রিক ভাবে থানায় সোপর্দ করবো এবং পরবর্তীতে বিজ্ঞ আয়ে তদন্ত করবে। আমরা একমাত্র তখনই তদন্ত করি যখন বিজ্ঞ আদালত বা সরকারিভাবে আমাদেরকে কোনো তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এবং আপনারা তো দেখেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্ত বিজ্ঞ আদালতে যে বাদী পক্ষ র্যাবের কথা বলছে যে র্যাবকে যেন তদন্ত দেওয়া হয়। তো র্যাবের প্রতি মানুষের এই আস্থা রয়েছে বলেই কিন্তু বিভিন্ন তদন্ত আদালতের মাধ্যমে আমাদের কাছে আসছে। এবং র্যাব মনে করে যে আমি আগেও বলেছি যে র্যাব যখন কোনো তদন্ত করবে, র্যাব একটি জিনিস নিশ্চিত করতে চায় যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন র্যাবের তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হয়। এবং আমি মনে করি যে জনগণের মনে সে আস্থা বা আদালতের সে আস্থা রয়েছে বলেই কিন্তু আদালত আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চাঞ্চল্যকর বিভিন্ন মামলা তদন্ত আমাদেরকে দিচ্ছে। এই মামলায় তো আসামি মানে যারা ভিকটিম তার পরিবার তো র্যাবের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, এটা আপনারা নোটিস করছেন? যদি আমরা এখন আমাদের কাছে ফ্যামিলি কখনো আসেনি, বাইরে কিন্তু আদালতের সম্পূর্ণ ইখতিয়ার রয়েছে। ব্যাপারটা যদি এরকম হয়, এটা র্যাবের জন্য আসলে একটু খারাপ লাগার কিনা? এটা খারাপ লাগার কোনো বিষয় না। আপনাকে আবারও বলছি যে আমরা যখন কোনো তদন্ত করব, আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে এমন ভাবে তদন্ত করব। আপনি দেখেন যে বাংলাদেশের কয়েকটি মামলার তদন্ত বহির্বিশ্বে এরকম স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছে আলামত পাঠানো হয়েছে যে সঠিক আসামি ধরার জন্য। তদন্ত রেফারেন্স আমি দিতে পারবে? আই থিঙ্ক নো। সো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে। আমরা শুধু একটা জিনিসই আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি, আমরা একটা জিনিস চাবো না যে আমাদের তদন্তের মাধ্যমে যেন কোনো নিরপরাধ ব্যক্তি সাজা পায়। পাশাপাশি আমি কিন্তু আপনাকে বলেছি যে আমরা প্রতিটি তদন্তের যে অগ্রগতি প্রতিটি তারিখে আমরা কিন্তু আদালতে জানাচ্ছি এবং আদালতের যে সময় সীমা আমাদেরকে দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা তদন্ত করে যাচ্ছি। ধন্যবাদ।